এটা কোনটা হবে বলা বড় কঠিন ভাই। ভারত কি করবে? ভারত তো কিছু করবে, ভারত তো এই সরকারকে সহ্য করতে পারছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। আসলে কি সরকার ইচ্ছাকৃতভাবেই এই নির্বাচনের যে পদক্ষেপগুলো, যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে না আসা বা সরকারের সদিচ্ছার এখানে কি কোনো অভাব আছে, বা এই আভাস যেটি দিয়েছে ইকবাল করিম ভূঁইয়া এটিরই আসলে যথার্থতা কতটুকু? না, আমি একটাই বুঝতে পারছি না, উনি 1 থেকে 2 বছর যে থাকবে বলতেছেন, এর পেছনে লজিকটা কি দিয়েছেন? উনি ধারাবাহিকভাবে অনেকগুলো প্রেক্ষাপট বলেছেন কেন থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং ছাত্রদের চাপের মুখে সংস্কার তৈরি, ছাত্রদের চাপ থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং সেই চাপের কারণে সংস্কার মিশনে হাত দিবে, হাত দেওয়ার পরে নির্বাচন না হয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করবেন কোন আইনে? বাংলাদেশে তো প্রেসিডেন্ট করার একটা নিয়ম আছে। উনি কোন আইনে প্রেসিডেন্ট হবেন, কোন হিসেবে প্রেসিডেন্ট হবেন? প্রেসিডেন্ট করতে হলে তো সংসদ লাগবে। এই যে এনসিপির যে দাবি ছিল প্রোক্লামেশন, এখন যে কটা যে দুটো হয়েছে এই দুটার মধ্যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে কোনো কিছু আছে? এই দুটোর মধ্যে এমন কিছু আছে যার ভিত্তিতে মনে হয় এটা বাস্তবায়ন হলে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হতে পারবে? আছে? আমি তো দেখি না। জুলাই ঘোষণাপত্র কিছু না, এটা কিছু না, জুলাই যে সনদ, সেখানে কি ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট হওয়ার কোনো পদ্ধতি আছে কি? না না, সেটি অবশ্যই। তাহলে কেমন করে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বলে এটা? না, ছাত্রদের পক্ষ থেকে একবার দাবি তোলা হয়েছিল, ছাত্ররা দাবি তুললো, ছাত্ররা দাবি তুললো, শিক্ষকরা দাবি তুললো, সবাই ঘোষণার মধ্যে দিয়ে দাবি তুললো। তাতে কি কাজ হয়ে যাবে? আমি একটা কথা বলি আপনাকে, শুনেন ভাই। এক সময় ছাত্ররা ডক্টর ইউনূসের নিয়োগ কর্তা ছিল, এটা ডক্টর ইউনূস সাহেব নিজে মনে করছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, উনি মনে করতে ওরা নিয়োগ কর্তা ছাত্ররা। অবশ্যই ছাত্রদের একটা প্রভাব, ছাত্র তখন চাইলে অনেক কিছুই করতে পারতো, কিন্তু সেই বাস্তবতা এখন নাই। ছাত্র এখন একটা সাপ্লাই পাইতেছে না রে ভাই, ইউনূসের কেমন নিয়োগ দিব? একটা শাপলা ফুল, কাগজের ফুল, তাই না? ওইটাই তারা পাইতেছে না, ওটার জন্য তারা মানে দিনের মধ্যে 10 বার করে ধর্ণা দিতেছে, তাই পায় না। আর একজন লোককে তারা প্রেসিডেন্ট মানে দিব। ছাত্রদের সাথে কি সরকারের তাহলে দূরত্ব তৈরি হয়েছে? আপনার দূরত্ব তৈরি হচ্ছে কিনা আমি জানি না, তবে এখন এটা সরকার, ছাত্ররা সরকারের বেশ সমালোচনা করতেছে। ছাত্ররা মানে এনসিপি, এনসিপি সরকারের বেশ সমালোচনা করছে, কিন্তু সরকারের ভেতরে 2 জন ছাত্র প্রতিনিধি আছে। এটা নিয়ে তো অনেকের মধ্যে সন্দেহ আছে। ও আবার ওখানে একজন তো বলছে আমি এনসিপি করি না, সজীব ভেতরে বলছে আমি এনসিপি করি না, কিন্তু বলছে আগামীকাল বেরিয়ে এসে বলবো আমি করি। হ্যাঁ, সেটা আমরা দেখবো সবাই, আমরা তো দর্শক। ওনারা হলো গিয়ে ক্ষমতার অধিকারী, কি করবেন না করবেন ওনারা জানেন। তবে বিষয়টা হলো গিয়ে আমি বলি আপনাকে, শুনেন, সেটা হলো যে ছাত্রদের সঙ্গে সরকারের যে এখন যে একটা দৃশ্যমান একটা বিরোধ দেখা যাচ্ছে, ছাত্র মানে এনসিপির কথা বলছি, এনসিপির সঙ্গে বিরোধ, এটা হলো এনসিপির জন্য একটা প্রয়োজনীয় রাজনীতি। এনসিপিকে তাদের উপর একটা চাপানো হয়েছে, একটা লেবাস লাগাই দেওয়া হয়েছে, এটা হলো কিংস পার্টি, সরকারের সঙ্গে দহরম মহরম আছে, আমিও অনেক জায়গায় বলছি। এখন এটা যে আসলে আমরা কিংস না, এটা প্রমাণ করার জন্য তারা কিং এর সঙ্গে ঝগড়া শুরু করে দিচ্ছে। এটা একদিকে ভালো, আবার আরেকদিকে এটা কি পরিকল্পিত মনে হচ্ছে কিং এর সাথে ঝগড়া শুরু করতে? পলিটিক্যাল লিডার যখন কোনটা কাজ করে না বুঝে করে না, তার বুঝেই করে, হিসাব নিকাশ করেই করে। আপনি কি মনে করেন একটা স্লিপ অফ টাং ছিল? তাহলে তো একদিন সে বলতো এটা আমি বলতে চাই নাই, মুখ দিয়ে বেরিয়ে গেছে। এ পর্যন্ত নাইজ ইসলামের কথা বলছে, বলে নাই তো, যা বলছে বলছে, কি করে বলছে, হিসাব করে বলছে, হিসাব করে বলছে। এতে কোনো সমস্যা তো নাই, তাদের বলাতে তো আমার কোনো আপত্তি নাই, বরং আমি হ্যাপি। আবার ধরেন এই যে পরশুদিন ওই দিন বললো যে জামাতের বিরুদ্ধে বললো, জামাত ইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, অমুক তমুক বললো, এটাও বলছে পলিটিক্যাল কারণে। কারণ ওদের আরেকটা বদনাম ছিল, অনেকে বলতো জামাতের বি টিম, ওরা যে বি টিম না, এটা প্রমাণ করার জন্য বলতেছে। ভালো তো, একটা পার্টি তার একটা নিজস্ব একটা স্বকীয়তার মাধ্যমে তারা অগ্রসর হতে চাচ্ছে, আমি তো এটাকে ভালো মনে করি। এবং তারা এই যে 2টা পদ্ধতিতে গেছে, সারাদিন যদি চিৎকার করতো যে আমি জামাতের বি টিম না, কেউ বিশ্বাস করতো না। কিন্তু এমন এক কাজ করছে, এমন এক মন্তব্য করছে, এখন আর বলা লাগতেছে না। জামাতও সেটি ব্যাখ্যা দিচ্ছে যে নাহিদের কাছ থেকে এই ধরনের বক্তব্য তারা আশা করে না। ওইটাও তাদের রাজনীতি, কোনো ব্যাপার না।
এই জায়গাটা, এই যে সারোয়ার তুষার যে জায়গাটা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি, বিএনপির কিছু উদাহরণও উনি দিয়েছেন যে আসলে এরকমের ঘটনা ঘটছে এবং টিআর গাবিখা ওই প্রজেক্টগুলো মেম্বারদের প্রজেক্ট বিএনপির স্থানীয় নেতারা নিয়ে যাচ্ছে, নিয়ে তাদের নামে চালাচ্ছে। এই ধরনের ঘটনা যখন আসে, চেক জালিয়াতের ঘটনা যখন আসে, তখন আসলে দেশে যখন একটা দুর্বল সরকার থাকে তখন এরকম অনেক কিছুই ঘটবে। দেশে এখন যেটা আছে আমার দেখা সবচেয়ে দুর্বলতম একটা গভর্নমেন্ট আছে, দুর্বল মানে উইক অ্যান্ড একই সঙ্গে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, নন সিরিয়াস, তাদের কোনো কিছু আসে যায় না। এরকম একটা গভর্নমেন্ট যখন থাকবে তখন আপনি পদে পদে নানা জন নানা কথা বলবে, এটা চলতে থাকবে। এই জন্য তো বললাম, যখন ইকবাল করিম ভুঁইয়া যখন বলেন যে এই গভর্নমেন্টের 1 থেকে 2 বছর থাকবে, আমি হিসাব মিলাতে পাই না উনি কি হিসেবে বলেন, কেন বলেন, নাকি উনি জ্যোতিষ না, তো উনি কেন, এটা আমি এটার মধ্যে কোনো পাই না, লজিক পাই না। যদি লজিক থাকে তাহলে আমার মানতে কোনো আপত্তি নাই। এই লজিকটা কি আমি জানি না, আমি পুরোটা তো পড়ি নাই। এটা 11-র পুনরাবৃত্তিরও একটা আভাস উনি দিয়েছেন যে আসলে তাহলে তো আবার সবই দিছে, যে কোনো একটা হবেই। 11-র পুনরাবৃত্তির ঘটনাটা উনি এভাবে দিয়েছেন যে যদি বিএনপি সামনে ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা নির্ভর করবে আসলে ভারতের কিছু কৌশলগত অবস্থানের উপরে, এবং আওয়ামী লীগ যে প্রত্যাবর্তন করবে এবং শক্তি সঞ্চার করবে তার উপরে, এবং সেটি যদি ঠিকমতো প্রতিহত করতে না পারে বিএনপি, তাহলে আবার আরেকটা 111 আসার একটা সম্ভাবনা উনি দেখছেন। হতে পারে, এগুলি হতে পারে। ওনার মানে সমস্ত মানে পারমুটেশন কম্বিনেশন নট ব্যাড, এটা সম্ভব। আওয়ামী লীগ আসলে পরে তো বিএনপি একটু যে সরকারে থাকবে, তারা তো আওয়ামী লীগকে যে মানুষেরা মানবে কিনা নিবে কিনা, এটা তো অনেকগুলি এখানে কিন্তু আছে, যদি আছে, এটা কোনটা হবে বলা বড় কঠিন ভাই। ভারত কি করবে? ভারত তো কিছু করবে, ভারত তো এই সরকারকে সহ্য করতে পারছে না। এই সরকার আমলে তো ভারত তো বারবার বলতেছে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক। এখন তারা এটা কেন বলতেছে? তাদেরও তো একটা হিসাব আছে, সবাই যার যার হিসাব অনুযায়ী ভাই চলবে। এই জায়গাটাই ইকবাল করিম সাহেবের কি হিসাব এটা এখন বুঝতে পারছি না, এটা পুরোটা পড়লে হয়তো বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসতে চাই সারোয়ার তুষার আপনার কাছে, একটু সেখান থেকে ভাই মাসুদ ভাই যেমনটা বলছিলেন যে আসলে তাদের এটা একটা কৌশলের পরিবর্তনও হতে পারে। যেমন আপনারা পিয়ার নিয়ে, নাহিদ ইসলাম সরাসরি বলেছে পিয়ার নিয়ে জামাতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। এটা কি আসলেই এনসিপি মনে করে যে এটি জামাতের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, পিয়ারের দাবি তুলে এবং জুলাই সনদে তারপরে স্বাক্ষর করা? আচ্ছা, পিয়ারের দেখেন উচ্চকক্ষে পিয়ার, এইটার কারণ কি ছিল? এটা আপনাদের দাবি ছিল? এটা আমাদের দাবি না, এটা আমরা ঐক্যমত্য কমিশন সবাই মেনে নিয়েছে একটা দল বাদে। এটার কারণটা কি ছিল? কারণটা ছিল যে এইটা প্রস্তাবে আসার কারণ হচ্ছে যে আপনার আমাদের সংসদে যেটা দেখা যায় 2/3 ক্ষমতা যখন আসন যখন কারো কাছে থাকে তখন সে সংবিধানে যে কোনো ধরনের সংশোধনী করতে পারে, এবং সেটাকে আমরা বলি যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে এক ধরনের অ্যাবিউসিভ সাংবিধানিক সংশোধনী। এটাকে চেকের মধ্যে আনার জন্য শুধুমাত্র স্পেসিফিক এই কারণে আপার হাউসে পিয়ারের কথা এসেছে, যেন আপনাকে অন্যান্য দলকে, আপার হাউসে যেহেতু মোটামুটি বৈচিত্র্যপূর্ণ থাকবে পিয়ার হলে, তাদেরকে ইনভলভ করে যেন আপনি সংবিধান সংশোধন করতে চান। কারণ সংবিধান সংশোধন একটা জাতীয় এজেন্ডা। একটা দল 2/3 পায়, সে এসে সিদ্ধান্ত নেয় যে বাকশাল হবে দেশে। একটা দল এসে 2/3 পায়, সে এসে তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়, কিংবা বিচারপতি বয়স বাড়িয়ে দেয়, নিজেদের লোক প্রধান উপদেষ্টা করতে চায়। বিএনপি গুলো করেছে, আওয়ামী লীগ করেছে, এগুলো হয়েছে। মানে সংবিধান সংশোধনীর মতো একটা জাতীয় জিনিসকে দলগুলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করেছে। এই জন্যই আপার হাউসে পিয়ারের ব্যাপারটা এসছে, মানে খুবই একটা স্পেসিফিক ব্যাপার। কিন্তু এই যে লোয়ার হাউসে পিয়ার, ফলে এটা একটা রিফর্মিস্ট ইস্যু এবং একটা ন্যাশনাল ইস্যু। আর লোয়ার হাউসে পিয়ার ব্যাপারটা কি? আপনার আসন বাড়বে, আপনি 25% ভোট পেলে 75টা আসন পাবেন। মানে ইটস অল অ্যাবাউট ইয়োর এজেন্ডা, আপনার নিজের পার্টিসান এজেন্ডা। এটা হলো নিজের দলীয় এজেন্ডা, আপনার সিট বাড়বে, আপনি এই জন্য এটা করছেন। এবং শুধু সেটা না, এত অভিনব একটা ব্যাপার, লোয়ার হাউস পুরো পার্লামেন্টারি সিস্টেমটাকে আপনি বদলে ফেলবেন। ওই সংসদীয় আসনগুলোতে ইয়েরা থাকবে না, সংসদ সদস্যরা থাকবে না, আপনি ন্যাশনালি এখানে দল থেকে মনোনয়ন দিয়ে মানে সংসদ সদস্য বানাবেন। এটা একটা মেজর ডিসিশন, যেটা নিয়ে দেশের মধ্যে কোনো প্রস্তুতি, কোনো আলোচনা কখনোই ছিল না। হুট করে তারা এটা ঢুকালো। ক্ষতি যেটা হয়েছে যে আপার হাউসে পিয়ার ছিল একটা ফান্ডামেন্টাল রিফর্ম, এইটাকেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে আটকে দিয়েছে। এবং এটার জন্যই জামায়াত ইসলামের এই লোয়ার হাউসে পিয়ারের এই দাবিটা, মানে আপার হাউসে পিয়ারটা একটা খুব সুনির্দিষ্ট কারণে এসছে।
আর লোয়ার হাউসে পিআর যখন আপনি ইলেকট্রাল সিস্টেমকেই চেঞ্জ করে ফেলতে হবে আপনাকে, সেইটা যখন আনলেন তখন দেখবেন টকশোগুলোতে আলোচনা হচ্ছে পিআর এর যৌক্তিকতা কি অযৌক্তিকতা, কোন দেশে আছে, কোন দেশে সফল হয়েছে, কোন দেশে ব্যর্থ হয়েছে, এগুলো নিয়ে আপনাকে আলাপ করতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনার যে আপারে পিআর যে একটা খুবই স্পেসিফিক কারণে আসছিল ওই জিনিসটাই হারিয়ে গেছে, মানে জিনিসটা ডাইলুট হয়ে গেছে, এবং এইটার সম্পূর্ণ দায় নিতে হবে জামায়াত ইসলামকে। যখন কমিশনে আলোচনা চলছে তখনও তারা মানুষকে ডিস্ট্র্যাক্ট করার জন্য রাস্তায় মুভমেন্ট করেছে এই ইস্যুতে, এবং আপনি টক শোতে এটা নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছেন, পত্রিকায় কেন পিআর যৌক্তিক না এই নিয়ে লিখতে বাধ্য হয়েছে, মানে যেটা অযৌক্তিক সেটা কেন অযৌক্তিক এটা আবার আপনাকে বলে ব্যাখ্যা করতে হচ্ছে, এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে গেছে। এবং এই কারণেই কিন্তু, এবং আপনি দেখবেন জুলাই সনদ সাইন করা না করার প্রশ্নেও তারা একটা মারাত্মক দ্বিচারিতা করেছে, এটা দল হিসেবে কোনো রেসপন্সিবল দল এটা করতে পারে না। ওই দিন বিকালবেলাও তারা ওখানে দক্ষিণ প্লাজায় গিয়ে তাদের শীর্ষ নেতাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিকরা, আপনারা কেন এসেছেন, আপনারা তো বলেছেন যে পিআর ছাড়া আপনারা ইয়ে করবেন না, সনদে সাইন করবেন না, বা গণভোট নভেম্বরে না হলে সাইন করবেন না, তাহলে এসছেন কেন, সাইন করবেন নাকি দেখতে এসছেন, আচ্ছা দেখি জানাচ্ছি বলবো, এরকম করেছেন তারা। পরবর্তীতে সাইন করলেন, সাইন করে এসে বাইরে এসে আবার বলছেন যে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা সাইন উজ্জ্ব করবো। আরে ভাই, এটা কি আপনি কেন রাবার দিয়ে মুছবেন? আপনি তাহলে সাইন করলেন কেন? আগে এটা নিশ্চিত হয়ে তারপর সাইন করতেন। এগুলো হচ্ছে বোঝা যায়। আপনারা চাচ্ছিলেন যে আমার জন্য সাইন না করে, আমরা কেন মানে এটা তো আমাদের চাওয়া না চাওয়ার প্রশ্ন না, আপনার আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড, আপনি আপনার পলিটিক্যাল স্ট্যান্ড ক্লিয়ার করবেন না? তো তারা তো তাদের পলিটিক্যাল স্ট্যান্ড ক্লিয়ার করে না, মানে ধোঁয়াশা রাখে। এবং যদি তারা সাইন করবে বা না করবে যে কোনো একটা, ঠিক আছে, এবং সব পুরো যে ইয়েটাতে এখন মানে আপাত দৃষ্টিতে আলামত দেখে মনে হচ্ছে যে সংস্কার তাদের ইস্যু ছিল না, জুলাই সনদ, রিফর্ম, ঐক্যমত্য কমিশনে তাদের যাওয়া, এটাকে তারা এক ধরনের বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করেছে, সরকারকে চাপ দেওয়া কিংবা অন্য কাউকে চাপ দেওয়া, নিজেদের আরেকটু কিছু হাসিল করা, এগুলো করেছে একদিকে। অন্যদিকে সারা দেশে ওয়েলফেয়ার পলিটিক্সের নামে উৎকোচের রাজনীতি করেছে, এটাকে একটা খুবই কুৎসিত জায়গায় তারা নিয়ে যাচ্ছে। মানে মানুষের সমস্যাকে, দারিদ্র্যকে আপনি এক্সপ্লয়েট করছেন, এটাকে একসময় পভার্টি বিজনেস বলা হতো, ওনারা সেই কাজটাই করছেন। আপনার উচিত হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম, সমস্যার সমাধান করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, সেটা না হয়ে আপনি তাকে এটা করছেন। এবং তারা ডাকসু ইলেকশনে এই কাজগুলো করেছে। মানে ডাকসু ইলেকশনে বলতে যে ওই এখানে যে ছেলেটা ভোটার তার এলাকায় তাকে আপনি নলকূপ করে দিচ্ছেন তার ফ্যামিলিকে, এখানে মানে একসাথে দুটো কাজ হচ্ছে, ডাকসুতেও আপনি ভোট পাচ্ছেন, ওখানেও আপনি ওই মানুষকে ইয়ে করে ফেলতেছেন। এই যে উৎকোচের একটা সংস্কৃতি তারা গড়ে তুলছে, নাম দিয়েছে তারা ওয়েলফেয়ার পলিটিক্স, এইটা আমি বলবো যে একটা টক্সিসিটি তৈরি করছে আমাদের রাজনীতির মধ্যে, ঠিক আছে, এইগুলোর দায় তাদেরকে নিতে হবে, এবং এই জন্যই দ্বিচারিতার কথাটা এসেছে। এই যে মানে মাসুদ কামাল ভাইও একটু বললেন যে আসলে একটা সময় দাবি করা হতো যে আসলে এনসিপি জামাতের বি টিম, কিন্তু এনসিপি একেবারে দলবদ্ধভাবেই আসলে এখন জামাতের বিরুদ্ধে নেমেছে। আমি যদি হান্নান মাসুদের একটি স্ট্যাটাস আপনার সাথে শেয়ার করি, আওয়ামী লীগের সময় কেউ ভিন্ন মত প্রকাশ করলে ট্রায়াল চলতো, হামলা হতো, এখন একই চিত্র দেখা যাচ্ছে। কারো বিরুদ্ধে, বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগাল করে, এমনকি শারীরিকভাবে আঘাত করতেও আসে। আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব এবং শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, আর এখন বলা হচ্ছে তাদের আমিরের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আচ্ছা, এখন আপনি একটা জিনিস দেখেন, আমি বিএনপির অনেক সমালোচনা করেছি, বিএনপির নেতাকর্মীরা অনলাইনে আমার উপরে হামলে পড়েছে, মানে যতটুকু আমাকে ব্যাশিং করা দরকার করেছে, ঠিক আছে, এবং আমার অনেক কথা জামায়াত ইসলাম মনে করেছে যে তাদের পক্ষে গেছে, তারা তখন খুব এগুলো নিয়ে ঢোল পিটিয়েছে। কিন্তু আজকে আমি যে এই যে 2 দিন ধরে আমি যে তাদের এই জিনিসগুলো বলতেছি, আপনি দেখবেন যে তারা তাদের যে বট বাহিনীর কথা হান্নান মাসুদ বলছে, তারা কিন্তু ব্যাপকভাবে আক্রমণ করবে, এবং এক ধরনের এগুলো কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট, মানে একটা মানুষকে নাজেহাল করা, ঠিক আছে, এইগুলো তারা করবে, এবং এটা তারা সুসংঘবদ্ধ বট বাহিনী পালে, এটা একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে, একটা মানুষের ঘুম হারাম করা। আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনাকে আতঙ্কে থাকতে হচ্ছে যে কি কমেন্ট পড়ে, কোথায় আপনাকে নিয়ে কি বলা হয়, কোথায় ট্রল করা হয়, কি করা হয়, মানে এই জিনিস নিয়ে গেছে, মানে পলিটিক্সটাকে একটা ডার্টি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই কাজটা শুধু জামায়াত ইসলামের কথা সে বলেছে আমাদের হান্নান মাসুদ, কিন্তু এটা কিন্তু বিএনপিও করে, হ্যাঁ, 2 দলই করে ডার্টি পলিটিক্স। মানে এই যে আপনি অনলাইনে হামলে পড়া অন্যের উপরে, ঠিক আছে, এইটা তারা খুব সুসংঘবদ্ধভাবে এই 2 গ্রুপই করতে পারে, মানে এই বট বাহিনী দিয়ে। তো এই যে জিনিসগুলোকে একটা ডিসেন্ট পলিটিক্স যেটা ডিজার্ভ করে গণ অভ্যুত্থানের পরে, বা একটা গঠনমূলক পলিটিক্স, এই জিনিসটাকে কিন্তু 2 দল একটা কামড়ি জায়গায় নিয়ে গেছে, এবং সংস্কারটা হয়ে গেছে। সংস্কারটা আমরা বসেছি যে আমাদের রাষ্ট্রের একটা আমূল গুণগত পরিবর্তন, স্বৈরতান্ত্রিক ভিত্তিটা নির্মূল করব এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যাত্রা শুরু করব, এটাকে এই 2 দল বানিয়ে ফেলেছে রুটি কামড়ির মতো একটা বিষয়। কিন্তু আপনারাও তো একটা সময় বিএনপির নেতাদের নিয়ে ব্যক্তিগতভাবে অনেক নেতাকর্মীকে, আপনাদের যদি নাসির উদ্দিন পাটোয়ারি, উনি যে রকমের বিভিন্ন সময় সালাউদ্দিন আহমেদকে নিয়ে চাঁদপুরে এবং চট্টগ্রামে বক্তব্য, এবং সেটি নিয়ে অনেক জল খোলাও হয়েছে। মানে একটা হচ্ছে রাজনৈতিক সমালোচনা আপনি করতে পারবেন, তবু সেটা যদি সীমা লঙ্ঘন করে সেটারও আমরা মানে কন্ডেম করব,
হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে একেবারে ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে যাওয়া এবং রাজনীতিকে আপনার একটা মানে টক্সিক বানিয়ে ফেলা, ঠিক আছে, এবং বিশেষত অনলাইনে একটা দমবন্ধ করা পরিবেশ। আপনি এখন জানেন যে অনলাইন পরিসরটাকে আপনি এটা ফর্মালি আপনার ইলেকটোরাল পলিটিক্স কিংবা সংসদীয় রাজনীতির কোনো পার্ট না, কিন্তু এইটাকে বাদ দিয়ে আবার আপনি এখন ভাবতেও পারবেন না, ঠিক আছে। ফলে এই যে মানে একটা টক্সিক পরিবেশ এখানে এবং একটা দমবন্ধ করা পরিবেশ এখানে বিরাজ করে, এটা তো এফেক্ট করে, ঠিক আছে। আমি ওইটার কথা বলতেছি। এর বাইরে যেমন ধরেন আমি আরেকটা আজকে বলি যে গোলাম পারোয়ার সাহেব একজন দায়িত্বশীল নেতা, একজন জামায়াতের টপ লিডারশিপ, তিনি আজকে যে ভাষায়, সেক্রেটারি জেনারেল, তিনি আজকে যে ভাষায় কথা বললেন এনসিপি কে নিয়ে, কেন? কারণ হচ্ছে এবং এখন নাহিদ ইসলাম জুলাই গাদ্দার হয়ে যাচ্ছে। মানে উনি জুলাই গাদ্দার বলেন নাই, কিন্তু অনলাইন ওনাদের বাহিনীরা নাহিদ ইসলাম যদি জুলাই গাদ্দার হয়ে যায় তাহলে তার জুলাই বলতে কিছু থাকে না, কিন্তু নাহিদ ইসলামকে ওই একটা পোস্ট দিয়েছেন দেখে নাহিদ ইসলাম এখন জুলাই গাদ্দার। উনি আজকে যে ভাষায় কথা বলেছেন, আমি এটা উচ্চারণ করতে চাই না, যে কথাটা উনি বলেছেন এনসিপি সম্পর্কে, আমরাও তো জামায়াতের সমালোচনা করলাম আমাদের আহ্বায়কের পোস্টে, আপনি সেই সমালোচনার উত্তর দেন, আপনি পাল্টা সমালোচনা করেন এনসিপির, করা হচ্ছে না আমাদের, আমরা তো সেগুলোর উত্তর যেটা দেওয়ার দরকার দেই। কিন্তু উনি যেটা ভাষা ব্যবহার করেছেন এটা কোনো রাজনৈতিক ভাষাই না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা ভাষা উনি ব্যবহার করেছেন, বাচ্চা ইত্যাদি, এগুলো কোনো রাজনৈতিক ভাষা আমি এটা উচ্চারণই করতে চাই, তবু করলাম। কিন্তু ওনাদের কাছ থেকে তাহলে আমরা কি শিখবো, কি শিখবে এই জাতি? এবং ওনারা বলছেন যে ওনারা বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতি করে, বিএনপিকে ওনারা চাঁদাবাজ বলে, ঠিক আছে। তো আপনারা কি এই ভাষাটা কি ডিসেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ হয়েছে? ওনাদের আরেক শীর্ষ নেতা সেদিন বললেন কল রেকর্ডের কথা, একটা ব্ল্যাকমেলের ল্যাঙ্গুয়েজ কল, এবং আপনি আমাদেরকে ব্যাখ্যা করলেন না যে কলটা কি আপনি রেকর্ড করেছেন নাকি কেউ আপনাকে মানে সাপ্লাই করেছে, তাহলে কে সাপ্লাই করলো? এটা তো সিরিয়াস ব্যাপার। আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে আপনার দুজনের কথোপকথন এটা চলে যেত মিডিয়ার কাছে, ঠিক আছে। তা এখন আপনি কি সেম জিনিসের মধ্যে আমরা আছি কিনা? এবং একজন পলিটিশিয়ান এটা বলছেন এবং কোনো ধরনের রিমোর্স নাই, এটা একটা মুশকিলের ব্যাপার। অথচ ওনারা অষ্টপ্রহর আমাদেরকে বলছেন আমরা নাবালক, আমরা বুঝি না, আমরা এই করি না সেই করি না। তো আপনাদের কথার মধ্যে তো এত সিনিয়র পলিটিশিয়ান, আপনাদের কথার মধ্যে তো কোনো আলোর দিশা কিংবা কোনো ঝলকানি দেখতে পাই না, সবই অন্ধকার। তাদের কথাবার্তা শুনলে এগুলো অন্ধকার ছাড়া আর কিছু না। তো তারা আমাদেরকে মানে যদি একটা ভালো ডেমোক্রেসি, ভালো শাসন দিতে চান, তাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। দুই দল কি, এবং বিশেষত জামায়াত ইসলামের যে আজকে যেমন ধরেন তারা তাদের যে মাঠে একটা কর্মসূচি ছিল ঢাকায়, সেখানে তারা বলেছেন যে নভেম্বরে গণভোট না হলে ইলেকশন হতে দেবে না। এই যে ভাষা, হ্যাঁ, মানে এটা আপনারাও তো বলছেন যে শাপলা প্রতীক না দিলে কিভাবে ইলেকশন হয়, শাপলা প্রতীক না দিলে ইলেকশন বানচাল করবো, এই কথা বলি না আমরা বলেছি যে শাপলা না দিলে এটা আমার অধিকার, আপনি আমাকে শাপলা দিবেন না, আমি নিবন্ধন নিব না, কথাটা এখানে সিম্পল। কিন্তু ইলেকশন করতে দেব না এটা বলা, নভেম্বরে গণভোট না হলে ইলেকশন করতে দেব না। এবং ওখানে বলা হচ্ছে যে নব্য ফ্যাসিবাদীর আপনার নব্য ফ্যাসিবাদীদেরকে আমরা থামাবো। তো এই ভাষাটাই তো ফ্যাসিবাদী ভাষা, ইলেকশন করতে দেব না। নব্য ফ্যাসিবাদী কারা? মানে আওয়ামী লীগকে হয়তো বুঝিয়েছে আওয়ামী লীগের মতো কাউকে নব্য ফ্যাসিবাদী হতে দেব না, এরকম বলতেছে। কিন্তু আপনি যে ল্যাঙ্গুয়েজে বলছেন, যে অ্যাপ্রোচে বলছেন, এটাই তো একটা ফ্যাসিবাদী অ্যাপ্রোচ। আপনি যখন বলতেছেন যে কল রেকর্ড কারা করতো, আওয়ামী লীগ ফ্যাসিস্টরা করতো মানুষকে ব্ল্যাকমেল করার জন্য, আপনি একই জিনিস করতেছেন। এবং আপনি একটা নতুন দলকে শুধু এতদিন বলা হতো যে এনসিপি জামায়াত একই, এখন একটা রাজনৈতিক গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারছেন না আপনি। তা আমরা যে বিএনপিকে কনসিস্টেন্টলি একটা বছর সমালোচনা করলাম, এখানে তো বিএনপি আমি বলবো যে আরো বেশি রাজনৈতিকতার পরিচয় দিয়েছে। আপনি দেখেন সালাউদ্দিন সাহেব যখন জুলাই যোদ্ধার, এটা বলে আমি শেষ করি, জুলাই যোদ্ধার নিয়ে যখন উনি একটা ফ্যাসিস্ট এটা মিলিয়ে একটা বক্তব্য দিলেন, আমরা কিন্তু এটারও করার সমালোচনা করেছি। উনি আবার এটা নিজেকে স্বাগত জানিয়ে উনি সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে কথাটাকে মিসকোট করা হয়েছে, আমি এভাবে বলেছিলাম, আসলে এই অর্থ। তবু আমি যেহেতু ঠিক আছে, আমি তাদেরকে গণতান্ত্রিকভাবে তারা সমালোচনা করেছে, স্বাগত জানাই। আমার এই জায়গাটা চর্চা ভালো থাকা ভালো। আর আপনাকে একটা সমালোচনা করার কারণে আপনি কি ভাষা ব্যবহার করছেন এনসিপি সম্পর্কে, এই জায়গাটা আরো ভালো গণতান্ত্রিক সংস্কৃতি না।